অন্যদিকে ইউনো ও তার স্ত্রী আয়ু, তার একমাত্র ছেলে হলো কিম পে হুয়ান। হঠাৎ করে ইউনো মারা যাওয়ায় তাদের আর্থিক অবস্থা অনেক ভেঙে পড়েছে। এমনিতেই তারা গরিব, তার উপরে আবার এই অবস্থা। যে কটা টাকা পয়সা জমানো ছিল সব দিয়ে হসপিটালের খরচ মেটাতেই চলে গেছে। কিম তেইয়ং সবে এইচএসসি কমপ্লিট করেছে, তার হাতের কাছে কিছুই নেই, সে কোনো জব করে না। সে কী করে এত সংসারের চাপ সামলাবে সে নিজেই বুঝতে পারছে না। মা কোনো রকমের সেলাই করে সংসারটাকে চালানোর চেষ্টা করছে। আর তাছাড়াও অনেক কষ্টে দিন চলছে তাদের এখন। মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই, আয়ু প্রায় মাঝে মাঝেই অসুস্থ থাকে। তার কারণ তার স্বামী মারা যাওয়াতে সে অনেক কষ্ট পেয়েছে এবং সংসারের চাপ তার ঘাড়ে, সে একেবারেই এত ধাক্কা সামলাতে পারছে না। অন্যদিকে কিম তেইয়ং এত কিছু সামলাতে গিয়ে নিজেই খুব ভেঙে পড়েছে। তার উপর তার মায়ের এই অবস্থা দেখে তার খুবই খারাপ লাগছে। সে জবের জন্য চারিদিকে ইন্টারভিউ দিচ্ছে এবং জব করার চেষ্টা করছে যাতে সে সংসারের দায়িত্ব নিতে পারে। কিন্তু সে একটু বেশি দেখতে সুন্দর হওয়ায় এবং কোমল হওয়ায় তার সঙ্গে মিসবিহেভ করা হচ্ছে এবং তাকে নিয়ে মজা করা হচ্ছে চারিদিকে। সে যে অফিসেই যায় সেখানেই যেন তাকে হ্যারাসমেন্ট করে এবং তার কিছু কম নাম্বার থাকার ফলে সে সেরকম কোনো ভালো জবের জন্য অ্যাপ্লাইও করতে পারে না। কিন্তু সে অভাবের সংসারে বড় হয়েছে বলে সে ঘরের কাজও জানতো এবং অনেক কাজবাজই সে জানতো। অন্যদিকে জিয়ন জাংকুক তার কলেজ শেষ করে বাড়িতে এসেছে। তার বাড়ির থেকে ফোন করে বাবা জিজ্ঞাসা করলো তাকে, কেমন আছিস বাবা? সে বলল, আমি ভালো আছি বাবা, তোমরা সবাই কেমন আছো? তখন তার বাবা বলল, আমরা সবাই ভালো আছি, তুই নিজের খেয়াল রাখ, ঠিক মতো থাক। এই কথা বলে বাবা ফোনটা কেটে দিল। তারপরে হঠাৎ করে দেখলো টেবিলের পাশে একটি চিঠি রাখা রয়েছে। বাড়িতে ঢোকেই সে ফোন কলে কথা বলছিল, তাই তার এই দিকে কোনো খেয়াল পড়েনি। চিঠিটা খুলে সে দেখল তাদের বাড়ির কাজের মহিলা অর্থাৎ ন্যান্সি রেখে গেছে। তার গ্রামের বাড়িতে অসুস্থ হওয়ায় তার স্বামী সে কিছুদিনের ছুটির জন্য সে বাড়িতে যেতে চায় এবং সেই জন্য সে গেছে বলে সেই চিঠিটা লিখে রেখে গেছে সে কিছুদিনের মধ্যেই ফিরে আসবে। এতটাই তাড়াহুড়োয় ছিল যে কাউকে বলার সময় পায়নি। আর তার যদি কোনো প্রয়োজন হয় তাহলে এই কিছু দিনের জন্য কষ্ট করে ম্যানেজ করে নিতে। সে চিঠিটা পড়ে একটু চিন্তার ভাঁজ তার কপালে ফুলে উঠল, কারণ সে ঘরের কাজ তেমন একটা জানে না, সে নতুন এসেছে এখানে, সে কি করবে ঠিক বুঝতে পারছে না। তখন ভাবলো সে জেহবকে ফোন দিয়ে বলবে যে তার একটা মেড দরকার, তাহলে সে কিছুটা রেহাই পাবে, না হলে তার কলেজ যাওয়া এবং ঘরের কাজবাজ, বাড়ির আশেপাশে বাগানের দেখাশোনা অনেক সমস্যা হবে। সে অনুযায়ী সে ফোনও করলো জেহবকে। সে জেহবকে মেয়েদের কথা বলল যাতে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করা যায়। তখন জেহব বলল, আচ্ছা বাবা, আমি দেখছি। সেই বুঝে সে ভাবলো একটা কাগজে বিজ্ঞাপন দেবে, কারণ এখনের সময় খুব কষ্ট কাজের মেড পাওয়া। এই কারণে সে বেতন সহ কাজের মেয়েদের অ্যাডভার্টাইজমেন্ট দিল। অন্যদিকে কিম তেইয়ংয়ের একটা কাজের ভীষণ প্রয়োজন ছিল। সে এক বন্ধুর কাছ থেকে জানতে পারে যে কাগজে এরকম বিজ্ঞাপন দেওয়া হয়েছে যেখানে কাজের মেয়েদের দরকার। তার টাকা পয়সার খুবই দরকার বর্তমানে। সে 7-5 না ভেবে সেইখানে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জাংকুক খাওয়া দাওয়া করে শাওয়ার নিয়ে
সেদিনকার মতো শুয়ে পড়ে। পরের দিন সকালে কিম তেইয়ং ওই খবরের কাগজের ঠিকানা অনুযায়ী সেই বাড়ির কাছে এসে উপস্থিত হয় এবং কলিং বেল চাপতে থাকে। কিছুক্ষণ পর জাংকুক ঘুম থেকে উঠে কলিং বেল চাপার শব্দে সে নিচে চলে আসে এবং দরজা খুলে দেয়। দরজা খুলে একটা অচেনা ছেলেকে দেখে একটু অবাক হয়। তারপরে কিম তেইয়ং বলে যে আমি খবরের কাগজের বিজ্ঞাপন দেখে কাজের জন্য এসেছি স্যার, আপনাদের বাড়িতে কাজের মেড লাগতো। তখন জাংকুক বুঝতে পারে সেই জেহোপ চাচাকে সে বলেছিল কাজের মেডের জন্য, সেই হয়তো ব্যবস্থা করেছে। তখন তাকে বলে হ্যাঁ আসো, ভেতরে আসো। কিম তেইয়ংকে দেখে বিধ্বস্ত মনে হচ্ছিল, যেন সে কিছু খায়নি, কেমনভাবে এসেছে, চুল উস্কো খুস্কো, জামাটাও ঠিকমতো পরা নেই। তাকে বসতে বলল জাংকুক এবং আপাতমস্তক তাকে পর্যবেক্ষণ করলো কিছুক্ষণের জন্য। তারপর সে বলল আমি এক গ্লাস জল নিয়ে আসছি। তখন সে এক গ্লাস জল আনতে কিচেনে চলে গেল এবং জল নিয়ে আসলো এবং কিম তেইয়ংকে দিল। জলটা সে তাড়াতাড়ি করে খেয়ে ফেলল। তারপরে বলল স্যার আমার কাজ কি আপনি আমাকে বুঝিয়ে দেবেন এবং কবে থেকে আমি কাজ করব। তখন জাংকুক বলল এখন থেকেই তুমি কাজ করবে, আর আজ থেকেই তুমি জয়েন করতে পারো এবং আমি তোমাকে কাজ বুঝিয়ে দিচ্ছি তোমাকে কি কি করতে হবে। এরপর জাংকুক সব ঘরের কাজ কিম তেইয়ংকে সব বুঝিয়ে দিল এবং সে রাজিও হয়ে গেল। আর অনেকগুলো টাকা বেতনের জন্য সে আর কিছু সাত পাঁচ না ভেবে কাজে লেগে পড়ল। ধীরে সুস্থে সে ঘরের কাজ শুরু করলো এবং সেটা শেষ করে সে রান্নাঘরে রান্না চাপালো। এরপর সে জিয়ন জাংকুকের জন্য ব্রেকফাস্ট বানালো, স্যান্ডউইচ, স্যালাড, সাথে জুস। ব্রেকফাস্ট টেবিলে সার্ভ করে জিয়ন জাংকুককে ডাকতে শুরু করলো, স্যার স্যার আপনি কোথায়, ব্রেকফাস্ট রেডি, আপনি খাবেন না? জাংকুক ততক্ষণে শাওয়ার নিয়ে রেডি হয়ে কলেজের জন্য ব্যাগ গুছিয়ে প্রপারলি রেডি হয়ে নিচে এসে বসলো তার ডাকে এবং খাওয়ার টেবিলে বসে খাওয়া শুরু করলো। একদিকে কিম তেইয়ং বাড়ির চারপাশটা দেখছিল, বাড়িটা কত সুন্দর, এবং টেবিলের এক কোণায় দাঁড়িয়ে স্যারকেও পর্যবেক্ষণ করছিল। স্যারের খাওয়া দাওয়া করছিল এবং কিম তেইয়ংয়ের এই বিষয়টা লক্ষ্য পড়ে জাংকুকের চোখে। জাংকুক তখন বলে তুমি খেলে এখানে বসে খেতে পারো আমার পাশে বসে। তখন কিম তেইয়ং বলে না না স্যার কি বলছেন, আপনি খান, আমি পরে খাচ্ছি। জাংকুক আর কথা বাড়ায় না। তারপরে সে খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর কিম তেইয়ং সে খাবার টেবিল গুছিয়ে পরিষ্কার করে রান্নাঘরে বেসিনে গিয়ে গুছিয়ে রেখে দেয় ধুয়ে, এবং তারপর রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে সে বাড়ির চারপাশের যা কাজ রয়েছে, ঘরের কাজ এবং বাগানের কাজ সব কমপ্লিট করে শুরু করে এবং পুরোটাই কমপ্লিট করে ফেলে এবং ঘরের আশেপাশটা দেখতে থাকে। তারপর ভাবে তার ঘর গোছানো বাকি রয়েছে এবং সে জাংকুকের রুমে চলে যায় তার ঘরটা গোছাতে। অন্যদিকে কিম তেইয়ং সারা বাড়িটা দেখছিল এবং মনে মনে ভাবছিল কত সুন্দর বাড়ি। আর তাছাড়া সে সকালের করা ব্যবহারটার কথাও ভাবছিল, কতটা সুলভ আচরণ জিয়ন জাংকুকের। সে এই কাজে খুশি এবং সে খুশি মনে ঘরটা গোছাচ্ছিল এবং এই সমস্ত জিনিসই মনের মধ্যে ভাবছিল। আর এই সমস্ত ভাবনায় সে ভাবছিল তাকে খেতে বসতে বলেছিল কিন্তু সে খেতে বসেনি।